নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। সত্যান্বেষী নিখিলেশ সিরিজের প্রত্যেকটি গল্পে আপনাদের থেকে পেয়েছি আমরা অনেক ভালোবাসা আর সাপোর্ট। এতটা হয়তো আমরা সত্যিই ভাবতে পারিনি। তাই আজ আমরা আপনাদের জন্য সত্যান্বেষী নিখিলেশ বক্সী সিরিজের আরও একটি দুর্ধর্ষ রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে হাজির হয়েছি। লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ ও অনাদিবাবুর ভয়। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। নিখিলেশ মাঝে মাঝে যে সমস্ত অদ্ভুত জিনিসপত্র নিয়ে মাথা ঘামায়, তার মধ্যে এখন একটা নতুন কাজ সে বেছে নিয়েছে। যদিও মনে হয় এটার সঙ্গে কোনো একটা কেসের সম্পর্ক আছে। আসলে দাসবাবুর সাথে নিখিলেশ একটা তদন্ত করে চলেছে। প্রায় সপ্তাহ দুয়েক হয়ে গেল, তবে অপরাধীকে এখনও ধরা যায়নি। চুরি করা জিনিসটা উদ্ধার করার চেষ্টা চলছে। যদি কেসটা নিখিলেশ সমাধান করে ফেলতো তাহলে নিশ্চয়ই আমায় বলতো, কারণ এর মধ্যে দুবার আমি নিখিলেশকে জিজ্ঞাসা করেছি। যখনই বলেছি তখনই নিখিলেশ বলেছে, চুরিটা যে কিভাবে হয়েছে সেটা মোটামুটি আন্দাজ করতে পেরেছি, কিন্তু অপরাধীকে ধরার মতো কোনো সূত্র এখনো হাতে পাইনি। আসলে মোটিভটা খুঁজে পাচ্ছি না। ওই মোটিভটা খুঁজে পেলে কেসটা একটু সহজ হয়ে আসতো। দাসবাবু চেষ্টা করে চলেছেন, আমিও চেষ্টা করছি। আচ্ছা, চুরিটা কিভাবে হয়েছে বলে তোমার মনে হচ্ছে? হিরেটা রাখা ছিল সোনার দোকানের একটা সিন্দুকের মধ্যে। সেখান থেকে সেটা বার করে নিয়ে যাওয়ার জন্য সেটা খুলতে হবে। সেক্ষেত্রে চাবি ছাড়া কাজটা অসম্ভব। আরও একটা ব্যাপার হতে পারে, কোনো সময় সেটা খোলা রেখে দোকানদার কাজ করছিল আর সেই সময় সেটা চুরি হয়েছে। তবে যেদিন চুরি হয়েছে সেদিন বাইরের কেউ আসেনি। সেক্ষেত্রে দোকানের দুজন কর্মচারীদেরকেই সন্দেহ করতে হয়। দোকানদার একবার বাড়িতে কোনো একটা কাজে গিয়েছিল, আসার পর আর সিন্দুক খুলে দেখেননি। আমার মনে হয় ঠিক ওই সময়ে সিন্দুক খুলে কেউ কাজটা করেছে। আবার এমনও হতে পারে এই কাজে দুজনেই রয়েছে, কিন্তু মোটিভটা খুঁজে না পেলে কাউকে সন্দেহ করা যাচ্ছে না। আমি সেই কাজটাই করছি এখন অমরজিৎ। আমি আর এ ব্যাপারে নিখিলেশকে তেমন কিছুই বলিনি। সে তার মতো কেসে তদন্ত করে চলেছে। আমিও নিজের রহস্য উপন্যাস নিয়ে খানিকটা ব্যস্ত রয়েছি বলে তার সাথে বেরিয়ে পড়ার সময় পাচ্ছি না। এর মাঝে কয়েকটা দিন কেটে গেল। একদিন সকালে আমি নিজের ঘরে বসে রহস্য উপন্যাসের শেষের দিকটা লিখে রাখছি। লেখা হয়ে গেলে নিখিলেশকে একবার শোনানো প্রয়োজন, কারণ মাঝে মাঝে অনেক কিছুই আমি ভুলে যাই যেটা নিখিলেশের মনে থাকে। আর যে কেসটা নিখিলেশ সমাধান করেছে সেই কেস নিয়েই তো আমার এই রহস্য উপন্যাস। তাই সেখানে নিখিলেশ ছাড়া গোটা ব্যাপারটাই যে অসম্পূর্ণ। সেদিন নিজের ঘরে বসে রয়েছি, এমন সময় রামদয়াল এসে বলল নিখিলেশ আমায় তার ঘরে ডেকে পাঠিয়েছে। আমিও রহস্য উপন্যাস লেখা বন্ধ করে নিখিলেশের ঘরে গেলাম। ভাবলাম বোধহয় নিখিলেশ কেসটা সমাধান করে ফেলেছে, কিন্তু দেখতে পেলাম নিখিলেশের সামনে উল্টো দিকের চেয়ারে বসে রয়েছেন এক ভদ্রলোক। আমায় দেখে তিনি সামান্য হাসলেন। নমস্কার করে নিখিলেশের পাশের চেয়ারটায় বসতেই নিখিলেশ বলে উঠল, ভদ্রলোক একটা অদ্ভুত কেস নিয়ে এসেছেন আমার কাছে, তাই ভাবলাম সেটা শোনার আগে একবার তোমাকে ডেকে পাঠাই। আশা করি তোমার কাজের কোনো ক্ষতি হবে না। আমি নিখিলেশের কথায় উত্তর না দিয়ে ইশারায় তার কথা সমর্থন করতেই ভদ্রলোক বলতে শুরু করলেন, নিখিলেশ বাবু, আমার নাম তো আমি আপনাকে আগেই বলেছি, তাও অমরজিৎ বাবুর সুবিধার্থে আরও একবার বলে রাখি। আমার নাম অনাদি সামন্ত। আমি থাকি মেটিয়াবুরুজের দিকে একটা জায়গায়। সেখানে আমার বাড়িতে যেতে গেলে আপনাকে মেটিয়াবুরুজের থানার কাছাকাছি গিয়ে কাউকে জিজ্ঞাসা করলে আমার বাড়ির পাশের একটা বড় শিব মন্দিরের কথা বলবে, আর তার কাছেই আমার বাড়ি। আমি একসময় পাটের ব্যবসা করতাম, তবে এখন সেই সমস্ত কিছু থেকে অবসর নিয়ে বাড়িতেই থাকি। ব্যবসার সাথে যে সামান্য জড়িয়ে রয়েছি তা অস্বীকার করব না, তবে আমায় বাইরে বেরিয়ে কোনো কাজই করতে হয় না।
সে সমস্ত কাজ করবার জন্য অন্য লোক রয়েছে। আসলে আমি আমারই চেনা একজনের সাথে কিছুটা শেয়ারে ওই ব্যবসা করি। কাজকর্ম ভালোই চলছে, যা আয় হয় তাতে কিছু টাকা খরচ করে বাকিটা ব্যাংকে জমাই। মাত্র কয়েকদিন আগে বাড়ি ফেরার সময় হঠাৎ করে একটি লোকের সাথে আমার ধাক্কা লেগে যায় প্রায়। ঠিক এই সময় নিখিলেশ ভদ্রলোককে থামিয়ে দিয়ে বলল, আপনি বললেন আপনাকে ব্যবসার কাজে বাইরে বেরোতে হয় না, তাহলে আপনি কয়েকদিন আগেই ঠিক কি কাজে বেরিয়েছিলেন? ব্যবসার কাজে আমি কোথাও যাইনি, আমি বেরিয়েছিলাম অন্য একটা কাজে। আসলে আমার চেনা এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। তার বাড়িতে দেখা করে সেখান থেকে বেরিয়ে ফিরে আসছি, এমন সময় রাস্তার একটা লোকের সাথে আমার ধাক্কা লাগে। লোকটি অন্যমনস্ক হয়ে সামনের দিকে এগিয়ে আসছিল, আমি কিন্তু ঠিকঠাকভাবেই চলছিলাম। কিন্তু ভদ্রলোক যখন ধাক্কা লাগার জন্য ক্ষমা চান, সেখানে তো আর কিছুই বলার থাকে না নিখিলেশবাবু। তাই আমি সেখান থেকে বেরিয়ে বাড়িতে চলে আসি। ব্যাপারটা আমার মনের মধ্যেই থেকে যায়। কেমন যেন মনে হয়েছিল ভদ্রলোক ইচ্ছে করেই আমায় ধাক্কাটা দিয়েছেন। তার গায়ে একটা কালো রঙের চাদর ছিল, কিন্তু ওই দিনের বেলায় তিনি চাদর গায়ে দিয়ে কেন ঘুরছিলেন তা আমি বুঝতে পারিনি। বাড়িতে এসে জামা কাপড় ছাড়বার সময় হঠাৎ করে একটা কাগজ মাটিতে পড়ে যায়। আমি একটু অবাক হয়ে যাই। আমার পকেটে তো কোনো কাগজ থাকার কথা ছিল না, তাহলে এই কাগজটা কোথা থেকে এলো? সেটা তুলে নিয়ে দেখতে গিয়েই কিন্তু অবাক হয়ে যায়। সেই কাগজে বড় বড় করে লাল কালিতে লেখা রয়েছে সাবধান, আর তলায় লেখা রয়েছে মৃত্যু। কাগজটা আপনার পকেটে অন্য কোথাও থেকে আসতে পারে না, সে ব্যাপারে আপনি নিশ্চিত? আর এই ভদ্রলোকের সাথে যখন আপনার ধাক্কা লাগে, তখন সেই ভদ্রলোক আপনার পকেটে ওই কাগজটা চালান করে দিতে পারে, সে ব্যাপারে আপনার কি মনে হয়? সেই ভদ্রলোক এই কাজটা করেছে বলে আমার মনে হয় নিখিলেশবাবু, কিন্তু তখন ব্যাপারটা নিয়ে আমি সেভাবে ভাবিনি। কাগজটা দলা পাকিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিই। কেউ হয়তো রসিকতা করেছে আমার সাথে, এমনটাও হতে পারে। এই ব্যাপারটা মন থেকে বার করে দিলেও এই দুদিন আগেকার কথা, বুঝলেন, আমাদের ব্যবসাটা আসলে যেখানে চলে সেখানে মাসে অন্তত একবার আমায় গিয়ে কাজকর্ম দেখে আসতে হয়। বুঝতেই পারেন আমাদের দুজনের টাকা আছে এই ব্যবসাতে, তাই তা দেখার জন্য মাঝে মাঝে আমারও কর্তব্য আছে। তো সেখান থেকে কাজকর্ম দেখে ফিরে আসার সময় একটি বাচ্চা ছেলে হঠাৎ করে দৌড়ে আমার দিকে আসে। আমি ভাবি মনে হয় ভিখারি গোছের কেউ একটা হবে, কারণ তার পরনের পোশাক খুব একটা ভালো ছিল না। সে আমার সামনে এসে দাঁড়াতেই আমি তার দিকে তাকাই। সে তখন হাত বাড়িয়ে আমার হাতে একটা কাগজ দিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। আমি কাগজটা হাতে নিয়ে দেখতে পাই সেই কাগজেও সেই লাল অক্ষরে লেখা রয়েছে সাবধান, আর তলায় লেখা রয়েছে মৃত্যু। ছেলেটা তখন সামনে দাঁড়িয়ে আছে দেখে আমি তাকে বলি যে কাগজটা তোকে কে দিয়েছে। আমার কথায় সেই বাচ্চা ছেলেটি দূরে একটা গলির মুখের দিকে হাত দেখায়, আর তখনই আমি দেখতে পাই সেখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, যার গোটা মুখটা কালো চাদরে ঢাকা। আমার যেন কেমন রাগ চেপে যায়, বুঝলেন। আমি তখনই তার দিকে তাড়াতাড়ি এগিয়ে যাই, কিন্তু সে ততক্ষণে গলির ভিতরে ঢুকে পড়েছে। অনেকক্ষণ খুঁজেও তাকে আর দেখতে পাই না। ততক্ষণে সেই বাচ্চা ছেলেটাও আমার সামনে আর নেই। এখন নিখিলেশবাবু কেউ যদি আমার সাথে রসিকতা করে তাহলে সেটা সে একবারই করে থাকবে। আর যে লোকটাকে সেদিন আমি গলির মুখে দেখতে পেয়েছিলাম সেই লোকটার সাথেই সেদিন আমার ধাক্কা লেগেছিল। দ্বিতীয়বার আমার সামনে আসতে চাইনি বলেই বাচ্চা ছেলেটাকে দিয়ে কাগজটা পাঠিয়েছে। কিন্তু এমন একটা অবস্থায় আমার কেউ কি সাবধান করে দিতে চাইছে নাকি হুমকি দিচ্ছে, সেইটাই আমি কিছুতেই বুঝতে পারছি না। তাই আর সময় নষ্ট না করে আমি আপনার কাছে এলাম। এবার আপনি যদি আমায় এ ব্যাপারে সাহায্য করতে পারেন তাহলে। নিখিলেশ সবকিছুই মন দিয়ে শুনল, তারপরে একটু চুপ করে থেকে বলল, আপনার কোনো শত্রু কিংবা আপনার কোনো প্রতিদ্বন্দ্বী এমন কেউ আছে যে আপনাকে এইভাবে ভয় দেখাতে পারে? হুমকি না সাবধান মানে সেটা বোঝার জন্য আগে আপনার ব্যাপারে সবকিছু ভালো করে জানা দরকার। দেখুন নিখিলেশবাবু, শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বীর কথা যাই বলুন না কেন, সে আমি যখন ব্যবসা করতাম তখন না হয় আমার থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে তো আমি আর সেভাবে কোনো কিছু করছি না। আর সত্যি যদি কেউ থেকে থাকে তাহলে আমাকে সতর্ক করে দিয়ে তার লাভটা কি? আমায় খুন করার হলে সে তো করতেই পারে। আমি যখন বাইরে বের হই তখন তো আমি একাই থাকি, তাই সেসব না করে এইভাবে চিঠি পাঠিয়ে লাভ কি বলুন তো? হুমকির ব্যাপারটা তো না হয় বুঝলাম,
কিন্তু এটা যে সাবধান বাণী তা আপনার মনে হলো কেন? আপনার কাছে কোনো কিছুই গোপন করব না। ব্যবসার কাজে মাঝে মাঝে আমাদের এমন কিছু পথের আশ্রয় নিতে হয় যা অতি সহজ পথ নয়, আর তাতে যে মাঝে মাঝে কারোর ক্ষতি হয় না সে কথাও আমি অস্বীকার করব না। তাই শত্রু থেকেই থাকে। যে আমায় খুন করতে চায় সে দিনের আলোয় পথে বেরিয়ে আমায় কাগজে লিখে সেটা জানিয়ে দেবে কেন? আপনার সেই বন্ধু ভদ্রলোক, মানে যার সাথে আপনি ব্যবসাটা মিলিতভাবে করেন, তিনি এই ব্যাপারে কিছু জানেন? কাল রাতেই টেলিফোন করে তাকে সমস্ত বিষয়টা জানিয়েছি। আসলে সম্প্রতি আমরা একটা বড় অর্ডার পেয়েছি, বুঝলেন। একটা বড় কারখানায় বেশ কিছু পাটের যোগান দেওয়ার অর্ডার এসেছে। তার জন্য বেশ খানিকটা মাল আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে। এই কাজগুলোতেই সামান্য ভয় থাকে নিখিলেশবাবু। একটু যদি এদিক এদিক হয় তাহলে ব্যবসা ডুবে যাওয়ার কথা, কারণ এ সমস্ত বিষয়ে অনেক টাকা আমাদের লাগানো থাকে। আর একবার বাজারের নাম খারাপ হলে বুঝতেই তো পারছেন, এ হলো প্রতিযোগিতার বাজার। একবার বসে গেলে আবার উঠতে অনেক কষ্ট। তাই তাকে ব্যাপারটা জানাই, কিন্তু সে আমায় বলে এখন চুপ করে থাকতে, আগে কাজটা হয়ে যাক, তারপর না হয় এই সমস্ত বিষয় নিয়ে ভাবা যাবে। অর্থাৎ আপনার বিষয়টাকে তিনি এখনই বেশি গুরুত্ব দিতে চাইছেন না, আগে কাজটা উদ্ধার হয়ে যাক, তারপর দেখা যাবে। কথাটা বলে নিখিলেশ মুখের সামনে দুটো হাত জড়ো করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর হঠাৎ মুখ তুলে বলল, আচ্ছা, আমার একটা কথা বলুন তো অনারিবাবু, এই যে আপনারা বড় একটা অর্ডার পেয়েছেন, এই অর্ডারের পিছনে তো আরও অনেকেই থাকে যারা আপনাদের মতো পাটের ব্যবসা করছে। তারা আপনার কোনো ক্ষতি করতে চাইছে, এমনটা হতে পারে না? হতে তো অনেক কিছুই পারে, কিন্তু যাতে সেটা না হয় তার জন্যই তো আপনার কাছে আসা। একটা বিপদ যদি আমার মাথার কাছে ঘুরতে থাকে তাহলে সেটা থেকে আপনি উদ্ধার করে দিন, এই আর যে আপনার কাছে আপনার প্রাপ্য নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। আপনাকে আমি নিরাশ করব না নিখিলেশবাবু। শুধু আপনি এই কাগজটা কে পাঠালো আর কেন পাঠালো সেই ব্যাপারটাই আমাকে একটু খুঁজে বার করে দিন। আপনার বাড়িতে কোনো সমস্যা দেখা যায়নি তো? মানে বাড়ির উপর কেউ নজর রাখছে, কিংবা আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন তখন আপনাকে কেউ অনুসরণ করছে, এমন কিছু? ও, ভালো কথা মনে করিয়েছেন নিখিলেশবাবু। আমি নিজেই কথাটা বলতাম। আমার বাড়ির উপর যেন কেউ নজর রেখেছে, বুঝলেন। এমনকি আমার এটাও মনে হয় যে সে রাতের বেলা আমার একদম দরজার কাছ পর্যন্ত চলে আসে। ব্যাপারটা মনে হওয়ারও একটা কারণ আছে। এই আমার বাড়ির প্রাচীর বেশ খানিকটা উঁচু, সেই তুলনায় আমার বাড়ির গেট অনেকটা নিচু। লোহার গেট, পুরনো দিনের গেট, তাই সামান্য শব্দ হয়। গেট কেউ খুললে কিংবা গেটের উপর থেকে টপকে আসলেও সেই শব্দটা হয়। রাতের বেলা সেই শব্দ আমি মাঝে মাঝে পেয়েছি, আর শব্দ পেলেই আমি জানালার কাছে চলে যাই। তখনই মনে হয় এই অন্ধকারে বাড়ির ওপর কোথাও যেন কেউ লুকিয়ে থেকে নজর রাখছে। একটা ছায়ামূর্তি মাঝে মাঝে আমি দেখেওছি। তার মানে আপনাকে একটু সাবধান থাকতে হবে। আপনার ক্ষতি করার চেষ্টা যে কেউ করছে সেই ব্যাপারে তো নিশ্চিত, কিন্তু তার সাথে এই চিঠিটার কোনো সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বার করতে হবে। আপনার সেই বন্ধু ভদ্রলোকের নামটা আর তার ঠিকানাটা আছে আপনার কাছে? তার নাম দীনেশ হালদার। মেটিয়া বুরুজের কাছেই আমাদের একটা অফিস ঘর রয়েছে, সেখানেই আমাদের মালপত্র আছে, সেখানেই সে থাকে। কিন্তু তার বাড়ি পার্ক স্ট্রিটের কাছে। তার বাড়ির ঠিকানা আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি। অনাদিবাবু দীনেশ হালদারের বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার সমস্ত কিছুই লিখে দিয়ে গেলেন। যাওয়ার আগে ভদ্রলোক আরও একবার বললেন, নিখিলেশবাবু, আমি কিন্তু আশায় রইলাম। আপনি আমায় সাহায্য করবেন, দেখবেন তার আগেই যেন আমার কোনো বিপদ না ঘটে যায়। নিখিলেশ সামান্য হাসল, তারপরে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, কেসটা আমি হাতে নিলাম। আমার দিক দিয়ে যতদূর সম্ভব আমি দেখব। ভদ্রলোক বেরিয়ে যেতেই নিখিলেশ কিছুক্ষণ চিন্তিত মুখে বসে রইল। তারপর আমায় বলল, কি মনে হচ্ছে অমরজিৎ, এই কাগজটা আসলে ভদ্রলোকের হুমকি না সাবধান বাণী? দেখো, এভাবে তো কিছুই বলা যাবে না। ভদ্রলোকের বাড়ির উপরে কেউ নজর যখন রাখছে তাহলে ভদ্রলোকের যে একটা বিপদ রয়েছে তা তো বোঝাই যাচ্ছে। তবে ওই চাদর দেওয়া ভদ্রলোক আসলে কি করতে চাইছে সেটাই তো বোঝা যাচ্ছে না। হতে পারে হুমকি চিঠি, আবার হতে পারে সাবধান বাণী, দুটোরই তো সম্ভাবনা রয়েছে। এই দীনেশ হালদার নামের ভদ্রলোকের সাথে একবার দেখা করতে হবে বা কথা বলতে হবে। তাছাড়া তাদের অফিস ঘরেও খোঁজ নিতে হবে।
অনাদিবাবুর ব্যাপারেও খোঁজ খবর নেওয়া দরকার অমরজিৎ। দীনেশ হালদার, অফিস ঘর, এই সমস্ত না হয় বুঝলাম, কিন্তু অনাদিবাবুর ব্যাপারে আবার কি খোঁজ নেবে? ভদ্রলোক যে সত্যি কথা বলছেন তার নিশ্চয়তা কোথায়? তিনি ব্যবসাদার লোক, সামান্য একটা মিথ্যে বলে তিনি অনেক কিছুই প্রমাণ করে ফেলতে পারেন। সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তোমার এই অকারণে সবাইকে সন্দেহ করার ব্যাপারটা কিন্তু ঠিক নয় নিখিলেশ। ভদ্রলোক আমাদের কাছে একটা কেস নিয়ে এসেছেন, তোমার তাকে সাহায্য করা উচিত, আর তার বদলে তুমি তাকেই সন্দেহ করছো। আগে অনেক কেস এমন দেখেছি অমরজিৎ। আমাদের কাছে কেস নিয়ে এসেছে যে সে কোনো না কোনোভাবে অপরাধের সঙ্গে জড়িত। সেই ব্যাপারগুলো আশা করি তুমি ভুলে যাচ্ছ না। নিখিলেশ এর কথার উত্তরে আমি কিছুই বলতে পারলাম না, কারণ এর আগেও আমাদের কাছে এমন কিছু কেস এসে পৌঁছেছিল যেগুলোতে সত্যিই যাকে সন্দেহ করার কথা নয় সেই সবার শেষে অপরাধী হয়েছিল। নিখিলেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, অমরজিৎ, আশা করি তোমার রহস্য উপন্যাস শেষের পথে। তুমি যাও, তোমার উপন্যাসটা বরং আজকে শেষ করে ফেলো। আমায় একটু বেরোতে হবে। কাল না হয় আমরা এই দীনেশ হালদারের সাথে একবার দেখা করতে যাব। আরও কয়েকটা ব্যাপারে তখনই খোঁজ খবর নিয়ে নেব। তুমি এখন কোথায় বেরোচ্ছ? একবার থানায় যাব, সেই চুরিটার ব্যাপারে দাসবাবুর সাথে কথা বলতে। তাছাড়া আরও দু একটা ছোটোখাটো কাজ রয়েছে। তবে চিন্তা নেই, বিকেলের আগেই আমি ফিরে আসব। তোমার রহস্য উপন্যাসটাও তো আবার দেখতে হবে। নিখিলেশ পোশাক বদলে নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। আমি আর কি করি? আমি তাই নিজের ঘরে গিয়ে রহস্য উপন্যাসের শেষের দিকটা ভালোভাবে লিখতে শুরু করলাম। এটাই ক্লাইম্যাক্স। এটা ভালোভাবে না লিখলে কেসটা সেভাবে ফুটিয়ে তোলা যাবে না। তাই ভাবলাম আজ গোটা দিনের মধ্যেই ব্যাপারটা ভালোভাবে লিখে শেষ করতে হবে। কাল যদি আবার নিখিলেশের সাথে বেরিয়ে পড়তে হয়। নিখিলেশ কিন্তু বিকেলে ফিরল না। সে ফিরে এলো একেবারে সন্ধ্যের দিকে। আমায় জানালো চুরির কেসটার একরকম সমাধান হয়ে গেছে। অপরাধীকেও সন্দেহ করা যাচ্ছে, তার বিরুদ্ধে শক্ত প্রমাণ রয়েছে। এখন শুধু তাকে ধরার অপেক্ষা। তবে এছাড়া আরও একটা কাজ নিখিলেশ করেছে। অনাদিবাবু আর দীনেশ হালদারের ব্যাপারে কিছু খোঁজ খবর নিয়েছে, যদিও বেশিরভাগটাই পুলিশের কাছ থেকে সাহায্য নেওয়া আর বাকিটা আশেপাশের থেকে তথ্য জোগাড় করে। তবে এই সমস্ত কিছুর মধ্যে আরও একটা তথ্য উঠে এসেছে। অনাদিবাবু আর দীনেশ হালদারের যে কারখানায় পাট যোগান দেওয়ার কথা ছিল, সেই কারখানায় আগে যে কাজটা করত, অর্থাৎ পাটের যোগান দিত, সে কোনোভাবে একটা আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছিল। আর সেই কারণে গোটা কাজটা এসে পড়ে এদের কাছে। এখন সেই আগের ভদ্রলোক পুলিশি ঝামেলা থেকে বেরিয়ে পড়তে পেরেছেন, তবে এই কারখানার কাজটা তিনি আর ফিরে পাননি কোনো একটা কারণে। আর নতুন তথ্যটা হলো এই ভদ্রলোক নাকি একবার দীনেশ হালদারের সাথে দেখা করেছিলেন এই সমস্ত ব্যাপারে কথাবার্তা বলার জন্য। তবে দীনেশ হালদার তার সাথে কথা বললেও তার কোনো কথাই শুনতে রাজি হননি। তিনি একরকমই ভদ্রলোককে তাড়িয়ে দিয়েছিলেন। তবে সেই ব্যাপারটা অনাদিবাবু মেনে নিতে পারেনি, কারণ যতই হোক তারা সবাই একই পথের পথিক, তাই তার সাথে খারাপ ব্যবহার করা ঠিক নয়। অনাদিবাবু এই ভদ্রলোকের সাথে আলাদাভাবে দেখা করে ক্ষমা চান। তাই তার সাথে অনাদিবাবুর একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। আর ব্যবসার ব্যাপারে সমস্ত কিছু এই ভদ্রলোক তখন মেনে নিয়েছিলেন। তিনি নিজের কাজ অন্য পথে চালানোর চেষ্টা করছিলেন, যদিও আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য তার কাজে বেশ ক্ষতি হয়েছিল। এমনকি সেই ব্যাপারে অনাদিবাবু তাকে সাহায্য করবেন এমন কথাও দিয়েছিলেন। সেদিন রাতের মধ্যে আমার রহস্য উপন্যাসটা শেষ হয়ে এলো। সেটা নিখিলেশকে শোনাতে হবে। তাই নিখিলেশের ঘরে গিয়ে বললাম, নিখিলেশ, আমার কাজ শেষ, আর তুমি কি এখন একবার শুনবে? আসলে তুমি শুনে নিয়ে যদি বলো ঠিক আছে, তাহলে আমার আর কোনো চিন্তা থাকে না। অনেক ব্যাপার আমি তো মাঝে মাঝে ভুলে যাই, বা যেটা তুমি জানো সেটা আমি জানি না, তাই একটু সাহায্যের প্রয়োজন আর কি। আর শুনবো না। হ্যাঁ অমরজিৎ, আজ আর শুনবো না। আজ রাত্রের মধ্যে কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে ওই চোরকে ধরা যায়। কাল থেকে আমরা অনাদিবাবুর কেসটায় নেমে পড়ব। কেসটা শেষ হয়ে যাক, তারপর না হয় রহস্য উপন্যাসটা একবার শুনে নেব। তারপর সেটা তুমি প্রকাশকের কাছে পাঠিয়ে দিও। নিখিলেশের কথায় আপত্তি করার মতো কিছুই ছিল না, কারণ
গোটা রহস্য উপন্যাসটা পড়ে শোনাতে যেমন সময় লাগবে, তেমন মাঝে মাঝে যদি কিছু পরিবর্তন করতে হয় সেগুলোতেও সময় লাগবে। তাই কেস শেষ হওয়া না পর্যন্ত সেটা তাকে পড়ে না শোনানোই ভালো, তাতে আরও সমস্যা বাড়তে পারে। তাই আমি রহস্য উপন্যাসের খাতাটা বন্ধ করে নিজের টেবিলের উপরে রেখে দিলাম। একেবারে কেস শেষ হওয়ার পরেই সেটা খুলব। পরদিন সকালে নিখিলেশ তৈরি থাকতে বলেছিল। সময় মতো আমি আর নিখিলেশ বেরিয়ে পড়লাম দীনেশ হালদারের সাথে দেখা করার জন্য ভদ্রলোকের সেই অফিসে। গুদাম ঘরের কাছে পৌঁছে দেখলাম বাইরে একজন দারোয়ান মতো ছিল। তার সাথে দেখা করে নিখিলেশ বলল, তোমার বাবুর সাথে একবার দেখা করব। আসলে আমাদের কিছু কাঁচা পাট লাগবে। আর তোমার বাবু অফিসে আছে? লোকটি আমাদের সমস্ত কথা শুনে নিয়ে ভেতরে চলে গেল। তারপর ফিরে এসে বলল, আগে বাবু একটু ব্যস্ত আছে, এখন আপনাদের ওই বাইরের ঘরে অপেক্ষা করতে বললেন। আপনারা একটু অপেক্ষা করুন, বাবুর সময় হলে ডেকে নেবেন। আমাদের যেখানে অপেক্ষা করতে বলা হলো সেটা আসলে কোনো ঘর নয়, অফিস ঘরের বাইরে একটা ছোট্ট বারান্দা মতো। সেই বারান্দায় দুটো চেয়ার পাশাপাশি রাখা, সেখানেই আমরা বসলাম। একটু পরেই বোধহয় ভেতর থেকে দীনেশবাবু বলে উঠলেন, হরি, বাইরে কে আছে রে? ভেতরে পাঠিয়ে দে। দারোয়ান আমাদের দিকে ইশারা করলে আমরা ভেতরে ঢুকলাম। নিখিলেশ ঢুকেই নমস্কার করে বলল, নমস্কার দীনেশবাবু, আমাদের একটা ছোট্ট ব্যাগের কারখানা রয়েছে, তা আমাদের কিছু কাঁচা পাট প্রয়োজন, তাই আপনার সাথে কথা বলতে এলাম। কতটা পাট লাগবে আর পাটের দাম কি আছে সেটা জানেন তো? সে আপনি যা ভালো বুঝবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি শুনেছিলাম এখানে অনাদিবাবুকে পাওয়া যেতে পারে। আসলে অনাদিবাবু আমার বেশ পরিচিত। উনি অফিসে খুব একটা আসেন না, এই গোটা ব্যাপারটাই আমি সামলাই, তাই আপনার যা কথাবার্তা বলার আমার সাথেই বলতে পারেন। ও আচ্ছা, শুনেছি সম্প্রতি আপনারা একটা বড় অর্ডার পেয়েছেন পাট সাপ্লাই, সেটা কি সত্যি? এই আপনি কে বলুন তো? আপনাকে আমি এত কথা বলতেই বা যাবো কেন? আপনার কি কাজ আছে সেটা বলুন, না হলে আমার সময় নষ্ট করবেন না ফালতু। আহা দীনেশবাবু, সময় নষ্ট আমি করব না। আসলে আপনারা কাদের কাদের পাট সাপ্লাই করেন সেটা জানা গেলে একটু ভালো হতো। আসলে বুঝতেই পারছেন, এর আগেও আমি দু এক জায়গায় গেছি, তারা আমায় পাটের দামও বলেছে। তবে অনাদিবাবুর সাথে আমার পরিচয় ছিল, তাই আমি ভাবলাম এখান থেকে পাট তুলব। অনাদিবাবু সমস্ত ব্যাপার দেখেন না, গোটাটাই আমি লিখি। আর আপনারা এর আগে কাদের কাছে গিয়েছিলেন একবার বলুন দেখি। আমি ভাবলাম নিখিলেশ এবার বোধহয় ধরা পড়ে যাবে। মিথ্যে কথা যে নিখিলেশ মাঝে মাঝে বলে সেটা আমি জানি, কিন্তু সে এই সমস্ত ব্যাপার থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসে। তাই আমি অপেক্ষা করছিলাম নিখিলেশ কি বলে তা শোনার জন্য। আমরা এর আগে গিয়েছিলাম উমেশ চক্রবর্তী নামের এক ভদ্রলোকের কাছে। ওনার কাছে গিয়েছিলেন? উনি তো নিজেই একটা ব্যবসা করতে গিয়ে আইনি সমস্যায় পড়ে সব কিছু ডুবিয়ে বসিয়েছেন। ওনার সাথে ব্যবসা করলে আপনাদেরও ডুবতেই হবে। কেন বলুন তো, ওনার আবার কি হয়েছে? আমি শুনেছি অনাদিবাবুর সাথে ওনার সম্পর্ক বেশ ভালো। অনাদিবাবু বোকা লোক, এসব ব্যাপারে একটু চালাক হতে হয় আর কি। ওই ভদ্রলোকের সাথে ব্যবসা করলে লোকসানই হবে, লাভ কিছু হবে না। তাকে আমি বারবার বলি, এই সমস্ত কথা তিনি কিছুই শোনেন না। আমি আর তার সাথে এই ব্যবসা করবো না, আমি এরপর থেকে নিজেই ব্যবসা করব। তবে একটা বড় অর্ডার রয়েছে, সেটা রওনা দেব, না হলে কাজ করা সম্ভব নয়। তাই আচ্ছা 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 দীনেশবাবু, ওই যে পাটের ব্যাপারে আমাকে একটু খুলে বলুন তো, দামের ব্যাপারে। তারপর এখান থেকে আমার কারখানা পর্যন্ত পৌঁছে দেওয়া, ওই সমস্ত জানা থাকলে আমার সুবিধা হয়। দীনেশবাবুর সাথে নিখিলেশ অহেতুক পাটের ব্যাপারে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর দুদিনের মধ্যে জানাবে এমনটা বলে দীনেশবাবুর কাছ থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সময় নিখিলেশ চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর আমরা যখন বড় রাস্তায় এসে পড়েছি তখন নিখিলেশ বলল, অনাদিবাবু বোধহয় জানেন না দীনেশ তাকে ছাড়াই ব্যবসা করার কথা ভেবে ফেলেছেন। তবে হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আর দীনেশবাবুকে দেখে খুব একটা সহজ লোক বলে মনে হলো না, যেটা অনাদিবাবুকে দেখে মনে হয়েছিল। ভেতরে তো কোনো একটা রহস্য আছেই অমরজিৎ, আছেই। ব্যবসার কাজে মাঝে মাঝে এমন কিছু করতে হয় যেগুলো ঠিক নয় নিখিলেশ।
অনাদিবাবু বোধ হয় সেই সমস্ত কিছু করতে রাজি নন, তাই হয়তো দীনেশবাবু একাই ব্যবসা করতে চাইছেন। তবে এই বড় অর্ডারটার উপরে তিনি বেশ চিন্তিত, বুঝতে পারলে? সবই বুঝতে পারলাম, কিন্তু অনাদিবাবুর কাছে পাঠানো চিঠিগুলো আসলে হুমকি নাকি সাবধান বাণী সেটা কিন্তু আমার কাছে এখনো পরিষ্কার হলো না। আর তার বাড়ির উপরে নজর রেখে চলেছে কে? আমার কিন্তু মনে হয় দীনেশবাবু নয়। তিনি ব্যবসায়ী ক্ষেত্রে যেমনই হন না কেন, অনাদিবাবুর সাথে তিনি এখনো ব্যবসা করছেন, তাই তার কিছু হয়ে গেলে তিনি সমস্যায় পড়তে পারেন। নিখিলেশ হঠাৎ করেই কি যেন ভাবল, তারপরে বলল, ব্যবসায়িক ক্ষেত্রে কিছু একটা চুক্তি সব সময় থাকে অমরজিৎ। অনাদিবাবুর কিন্তু নেই সেক্ষেত্রে, আর এই চুক্তিটা ভালো করে দেখা দরকার। সেখান থেকে কিছু একটা জানতে পারা যাবে। আমার কিন্তু একটা ব্যাপার মনে হচ্ছে নিখিলেশ, এই যে দীনেশবাবু বোধ হয় কোনো কারণে অনাদিবাবুর সাথে আর এই ব্যবসাটা করতে চাইছেন না, কিংবা অন্য কোনো কারণ থাকতেও পারে, তাই অনাদিবাবুকে সরিয়ে দেওয়ার চক্রান্ত তিনি নিজেও করে থাকতে পারেন। সেই ক্ষেত্রে অন্য কাউকে দিয়ে করাতে গেলে দোষটা তার উপরে পড়বেও না। আর ওই যে কালো চাদর ঢাকা দেওয়া সেই লোকটা, যে অনাদিবাবুকে কাগজ দিয়েছিল দুবার, এক্ষেত্রেও দুটো ব্যাপার হয়ে থাকতে পারে। এই ভদ্রলোক হয়তো অনাদিবাবুর উপরে আক্রমণ হওয়ার ব্যাপারটা কোনোভাবে জানতে পেরেছেন, তাই তিনি অনাদিবাবুকে সাবধান করে দিচ্ছেন, কিন্তু কোনো কারণে তিনি সামনে আসতে পারছেন না। আবার এটাও হতে পারে ওই লোকটাই আসলে অনাদিবাবুর উপর নজর রেখে চলেছেন, আর তাই খুন করার আগে সে অনাদিবাবুকে কোনো একটা কারণে সাবধান করে দিতে চাইছে। তোমার যুক্তি অসাধারণ অমরজিৎ, কিন্তু কোনো একটা কারণে আমার মনে হচ্ছে এখানে এমন কোনো ঘটনাই ঘটেনি। এখানে অন্য কোনো একটা ব্যাপার ঘটেছে, আর সেই ব্যাপারটা আমরা খুঁজে পাচ্ছি না। নিখিলেশ চুপ করে রইল দেখে আমি বললাম, তাহলে এবার কি করবে নিখিলেশ? একবার অনাদিবাবুর বাড়িতে যেতে হবে, চুক্তির ব্যাপারটা দেখা দরকার। তাছাড়া অনাদিবাবুর বাড়িতে গিয়ে তার ব্যাপারে আরো কিছু জানা দরকার। কেসটা এমন একটা জায়গায় এসে থমকে রয়েছে যেখান থেকে কেসটা যে কোনো দিকেই যেতে পারে। মাত্র একটা সূত্র প্রয়োজন। কেসের বিষয়ে তেমন আর কোনো কথা হলো না। আমরা বাড়ি ফিরে এলাম। নিখিলেশ পরদিন সকালে একাই কোথাও একটা বেরিয়ে পড়েছিল। আমি আমার রহস্য উপন্যাসটা আরও একবার দেখে নিচ্ছিলাম কোথাও কিছু ভুল হয়েছে নাকি। দুপুরে যখন নিখিলেশ ফিরে এলো তখন একটু উত্তেজিত হয়ে আমায় তার ঘরে ডেকে পাঠালো। আমি যেতেই নিখিলেশ বলল, অনাদিবাবুর বাড়ি গিয়েছিলাম। দীনেশবাবুর সাথে অনাদিবাবুর ব্যবসায়িক যে চুক্তি হয়েছে তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে, যদি কোনো কারণে দুজনেরই একজন ব্যবসা থেকে সরে দাঁড়ান তাহলে কিন্তু ব্যবসার সমস্ত দায়িত্ব এবং অর্থ সবকিছুই চলে আসবে। তার উপরে যে ব্যবসাটা বর্তমানে চালাচ্ছে তার এই ব্যাপারটা অনাদিবাবু নিজেও জানেন না। কিন্তু তাতে আমাদের কি লাভ নিখিলেশ? এ থেকে কি জানা যাবে? অমরজিৎ, তুমি বোধহয় বুঝতে পারছো না, যদি কেউ একজন ব্যবসা থেকে সরে দাঁড়ায় কিংবা এর মধ্যে কেউ একজন মারা যায় তাহলেও কিন্তু ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, অনাদিবাবু মারা গেলে সেক্ষেত্রে সমস্ত ব্যবসাটা এসে পড়বে দীনেশবাবুর হাতে। তাহলে কি দীনেশবাবু এই কাজটা করাচ্ছেন? আর হুমকি চিঠিগুলো তাহলে তিনিই পাঠিয়েছেন? কিছুই বোঝা যাচ্ছে না অমরজিৎ। কেসের ব্যাপারে যতই আমরা জানতে পারছি ততই যেন সবকিছু আরো জটিল হয়ে যাচ্ছে। উমেশ চক্রবর্তী এই কেসে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন। তার ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দিতে আমি পারছি না, কিন্তু সেটা কেন তা আমি বুঝতে পারছি না। ভদ্রলোকের সাথে অনাদিবাবুর সম্পর্ক ভালো, সেই কারণেই হয়তো তোমার এমনটা মনে হচ্ছে। একটা কথা জানা দরকার, এই দীনেশ হালদার এর আগে কি ব্যবসা করতেন আর কার সাথে করতেন, তার সাথে অন্য কারোর কোনো সম্পর্ক আছে কিনা, আর সেই কালো চাদর মুড়ি দেওয়া লোকটা আসলে কে পাঠিয়েছে। নিখিলেশ, একবার অনাদিবাবুর বাড়ির উপরে নজর রাখলে হয় না? তার বাড়ির উপর যে নজর রেখে চলেছে মানে তাকে তো তার বাড়ির আশেপাশেই থাকতে হবে। আমরা যদি উল্টে তার উপর নজর রাখি আর তাকে ধরতে পারি তাহলেই তো। সেটা আমি আগেই ভেবে রেখেছি অমরজিৎ। অনাদিবাবুর বাড়ির আশেপাশে পাহারার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখনই কাউকে ধরতে আমি চাইছি না, কারণ তাহলে আসল ব্যাপারটা ভেতরেই থেকে যাবে, সেটা আমরা জানতে পারবো না। নিখিলেশের মুখে একটা চিন্তার ভাঁজ আমি বুঝতে পারছিলাম। সে গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে, কিন্তু ঠিক কি ভাবছে সেটাই বুঝতে পারছিলাম না। এ কেসের সমাধানটা আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনভাবে হয়নি। কেসের সমাধানটা হয়েছিল বড্ড অস্পষ্টভাবে। তাহলে সেই ব্যাপারটাই বলি। মাঝে দুদিন কেটে গেল।
নিখিলেশের সাথে আমার এই কেসের ব্যাপারে তেমন কিছুই কথা হলো না। একদিন সকালে আমাদের বাড়িতে হঠাৎ দাসবাবু এসে উপস্থিত। চায়ের পর্ব সেরে দাসবাবু বললেন, নিখিলেশ বাবু, আপনার কথা মতো এই অনাদিবাবুর বাড়িতে নজর রাখতে গিয়ে আমরা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখেছি। তার বাড়িতে আসলে নজর রেখে চলেছে দুজন। একজনকে রাতের বেলা তার বাড়ির ভেতর ঢুকতে দেখা যায়, আর দ্বিতীয়জন কিন্তু তার বাড়ির ভেতর ঢোকে না। সে দিনের বেলা বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, তবে তার গোটা শরীর একটা কালো চাদর দিয়ে ঢাকা থাকে। প্রথমে যে লোকটি থাকে সেই লোকটি বিশেষ করে রাতের বেলায় আসে, তাই তার মুখটা ভালোভাবে দেখা সম্ভব নয়। আপনি বারণ করেছেন, তাই এদের কাউকেই এখনো পর্যন্ত আমরা গ্রেফতার করিনি। কিন্তু কেসটা কি বলুন তো নিখিলেশ বাবু? হ্যাঁ, একজনের উপর দুজন নজর রেখে চলেছে কেন? কথাটা শুনতে শুনতে নিখিলেশের মুখে একটা হাসি ফুটে উঠেছিল। দাসবাবুর কথা শেষ হতেই নিখিলেশ বলে উঠল, দুজন মানুষ আসলে দুটো ভিন্ন উদ্দেশ্যে অনাদিবাবুর উপর নজর রেখে চলেছে দাসবাবু। একজন অনাদিবাবুর ক্ষতি করতে চাইছে, আর অন্যজন অনাদিবাবুকে সাবধান করতে চাইছে। আমার মনে হয় দ্বিতীয় লোকটি সেই লোকটি যে আসলে... নিখিলেশ কথাটা বলতে বলতে হঠাৎ করেই কেমন যেন থেমে গেল। তারপর দাসবাবুকে বলে উঠল, এই অনাদিবাবুর ব্যাপারে একটু খোঁজ খবর নিন তো দাসবাবু। এই ভদ্রলোক আগে ঠিক কিসের ব্যবসা করতেন, আর সেখানে তার সাথে জড়িত আর কে কে ছিল। তার সাথে উমেশ চক্রবর্তীর উপর একটু নজর রাখতে হবে। দীনেশবাবুর উপর এখন নজর রাখা দরকার নেই, যখন প্রয়োজন হবে তখন আমি বলে দেব। আচ্ছা, এর মাঝে কোনো কিছু ঘটে যাবে না তো? মানে অনাদিবাবুর উপর তো একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আপনি নিজেই বলেছেন। হবে না আশা করছি। এই কারখানায় পাট চালান দেওয়ার আগে পর্যন্ত কিছুই ঘটবে না। যা ঘটবে তারপরেই ঘটবে। তাই এই সময়ের মধ্যেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে। আমাদের হাতে আর 7 দিন রয়েছে, তারপরেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনার কথা মতো তাহলে সেই কাজটাই করছি। আপনি যা ভালো বুঝবেন করুন। আর একটা কথা নিখিলেশ বাবু, হিরে চুরির চোর আসলে ধরা পড়েছে। ওই কর্মচারীদের মধ্যেই একজনই এই কাজটা করেছিল। তার বাড়ি থেকে হিরেটা পাওয়া গেছে। আসলে হিরে চুরির ব্যাপারটা চারপাশে ছড়িয়ে পড়ার জন্য সে আর সেটা কোথাও বিক্রি করতে পারেনি। বেশ, তাহলে ভালোই হলো। আপনার এই নিরলস প্রচেষ্টার জন্যই ব্যাপারটা সম্ভব হলো দাসবাবু। দাসবাবুর মুখের হাসিটা আর একটু বিস্তৃত হলো। দাসবাবু বেরিয়ে যাওয়ার পরেই আমি নিখিলেশকে বললাম, এই তুমি কি ভাবছো বলো তো নিখিলেশ? নিখিলেশ হাসি মুখে বলল, কেসটা প্রায় শেষ হয়ে এসেছে অমরজিৎ। এখন শুধু শেষ খেলাটুকু বাকি, তারপরে অপরাধী আমাদের সামনে এসে পড়বে। তবে এই কেসে অপরাধী যে খুব একটা বড় সমস্যায় পড়বে এবং কেসটা যে খুব স্পষ্টভাবে শেষ হবে সেটাও আমার মনে হচ্ছে না। সমস্ত কিছু একটা অনুমান, আর এই কেসে বড় অপরাধ তেমন কোনো ঘটবে না। নিখিলেশ যে কি বলে চললো তা সে নিজেই জানে। আমি তার কোনো কথাই বুঝতে পারলাম না। তবে নিখিলেশ যখন ভেবে নিয়েছে সে আর কিছুই বলবে না, তখন তার মুখ থেকে কথা বার করা যাবে না। আমিও আর তাই চেষ্টাও করলাম না। এরপর কিন্তু নিখিলেশকে আর কেসটা নিয়ে তেমন বিচলিত হতে দেখলাম না। মাঝে মাঝে টেলিফোনে দাসবাবুর সাথে কথাবার্তা হতে লাগলো। তবে এর মধ্যেই নিখিলেশ আমার কাছে সেই রহস্য উপন্যাসটা শুনতে চাইল, আর সেটা শোনানোর পরেই বুঝতে পারলাম অনেক ব্যাপার আমার অজানা ছিল। সেগুলো নিখিলেশের কাছ থেকে জেনে আবার নতুন করে যোগ করলাম। রহস্য উপন্যাসের কাজ যেদিন শেষ হলো সেদিন দাসবাবু আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। সামনের চেয়ারে বসে টুপিটা খুলে টেবিলের উপরে রেখে বললেন, আচ্ছা, আপনি কেমন করে বুঝেছিলেন বলুন তো নিখিলেশ বাবু যে আসল অপরাধী অনাদিবাবু? দাসবাবুর কথায় আমি কেমন যেন চমকে উঠলাম। বললাম, আসল অপরাধী অনাদিবাবু? তার মানে কি? নিখিলেশ হাসলো বেশ হা হা করি। নিখিলেশ অনেকক্ষণ হেসে তারপরে বলল, তোমায় বলেছিলাম না অমরজিৎ, মাঝে মাঝে অপরাধী নিজেকে ভালো সাজানোর জন্য অনেক কাজ করে থাকে, আর সেক্ষেত্রে সে নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য কোনো একটা সূত্র রেখে যেতে চায়। আর অনাদিবাবু এক্ষেত্রে তাই করেছিলেন। তিনি আমার কাছে এসে একটা মিথ্যে গল্প সাজিয়ে বলে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চেয়েছিলেন। একটা ব্যাপার দেখো, ভদ্রলোকের কাছে ওই কাগজটা দুবার এলো, অথচ ভদ্রলোক কিন্তু সেই কাগজটা নিজের কাছে রাখেনি, আমাকেও দেখায়নি। আসলে অনাদিবাবু তার এই পাটের ব্যবসাটা নিয়ে একটা বড় ষড়যন্ত্র কষেছিলেন। আসলে তাদের চুক্তিতে লেখা রয়েছে
দুজনের মধ্যে যদি একজন ব্যবসা ছেড়ে দেয় তাহলে অপরজন ব্যবসাটা পাবে। সেক্ষেত্রে যে ব্যবসাটা ছেড়ে দিচ্ছে তার আর্থিক কোনো ক্ষতি না হলেও ব্যবসায়িক ক্ষেত্রে অনেকটা ক্ষতি হবে। এখানে অনাদিবাবু আসলে এই মিথ্যে গল্প সাজিয়ে প্রমাণ করতে চাইছিলেন যে দীনেশ হালদার তাকে অনুসরণ করছে এবং মারার চেষ্টা করছে, আর তাই মিথ্যে নাটকটা তিনি করেছিলেন। সেক্ষেত্রে তিনি নিজে দীনেশ হালদারের কাছ থেকে ব্যবসায়িক ক্ষেত্রে সরে এলে গোটা কোম্পানিটা তার কাছেই থাকবে, আর তখন উমেশ চক্রবর্তীর সাথে মিলে কাজটা আবার নতুন করে শুরু করতে পারবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না নিখিলেশ, এই গোটা ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো। এই অনাদিবাবুর সাথে আসলে তার প্রথম ব্যবসার সময় উমেশ চক্রবর্তীর একটা যোগাযোগ ছিল, কিন্তু তখন তিনি নিজের ব্যবসা করতেন না, কোনো একটা ব্যবসার কাজ করতেন, আর সেই কাজ করতে করতে তিনি ব্যবসা সম্পর্কে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেন। ঠিক যে সময় উমেশ চক্রবর্তী আইনের সমস্যায় এসে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য হন এবং কয়েক মাস জেলের ঘানি টানেন, সেই সময় কিন্তু অনাদিবাবু দীনেশ হালদারের সাথে তার এই ব্যবসাটা শুরু করেছিলেন। আসলে এই সময়টা চুপচাপ বসে না থেকে এই সমস্ত জোগাড় করে নেওয়াটা তার আসল উদ্দেশ্য ছিল। তাই চুক্তিপত্রের সময় তেমনই লেখা ছিল যে ব্যবসা ছেড়ে দেওয়ার সময় যদি কারোর অপরাধ প্রমাণিত হয় কিংবা তার অসৎ উদ্দেশ্য থাকে তাহলে তার কাছে সেই অফিস গুদামঘর কোনো কিছুই যাবে না। শুধুমাত্র অর্থ যা ব্যবসা থেকে উপার্জিত হয়েছে তা অর্ধেক ভাগে ভাগ হয়ে যাবে। উমেশ চক্রবর্তী জেল থেকে বেরোনোর পরে যখন বুঝতে পারেন তিনি পুরো ডুবে গেছেন, তখন তিনি প্রথমেই অনাদিবাবুর দ্বারস্থ হন। অনাদিবাবু ভেবেছিলেন এই দীনেশ হালদারকে উমেশ চক্রবর্তীর ব্যাপারে বলে তাকে তাদের ব্যবসায় নেবেন, কিন্তু দীনেশ হালদার তার কথায় রাজি হন না। অনাদিবাবু কিন্তু নিজে দীনেশ হালদারের কাছে উমেশ চক্রবর্তীকে নিয়ে যাননি, উমেশ চক্রবর্তী নিজেই তার কাছে গিয়েছিলেন, কিন্তু দীনেশ হালদার উমেশ চক্রবর্তীকে অপমান করে এবং আরও সমস্ত কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। তোমার হয়তো মনে আছে অনাদিবাবু পরে এই ঘটনার জন্য উমেশ চক্রবর্তীর সাথে দেখা করে তার কাছে ক্ষমা চান। হঠাৎ করে তিনি উমেশ চক্রবর্তীর সাথে এত ভালো ব্যবহার করতে গেলেন কেন? আর সেটাই দীনেশ হালদারের পছন্দ হয় না। তিনি তখন ভেবে নেন যে এই ব্যবসা তিনি এরপর একাই করবেন, অনাদিবাবুকে ব্যবসা থেকে সরিয়ে দেবেন। সে ব্যাপারে তিনি অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তোমার তো মনে আছে আমাদের কাছে তিনি এই কথাই বলেছিলেন। আর তখনই তিনি বুঝতে পারেন যে এভাবে তাকে ব্যবসা থেকে সরিয়ে ফেলতে গেলে দীনেশ হালদারের কাছে অনেক কিছু প্রমাণ থাকবে, উমেশ চক্রবর্তীর সাথে অনাদিবাবুর যোগাযোগ, এমনকি ব্যবসা যে অনাদিবাবু নিজেও বেশি দেখেন না সেই সমস্ত ব্যাপার। সেক্ষেত্রে সমস্ত কিছু সম্পত্তি শুধু অর্থ বাদে চলে যাবে দীনেশ হালদারের কাছে। তাই তিনি একটা পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা মতো বোধহয় এই বাচ্চা ছেলেটা এবং ওই চাদর মুড়ি দেওয়া লোকটারও একটা ব্যবস্থা করেন। তারপর একটা গল্প সাজিয়ে তিনি আমার কাছে আসেন। এখানে তিনি সামান্য একটা ভুল করেন। তিনি যেদিন আমার বাড়িতে এসেছিলেন তার পরদিন থেকেই কিন্তু তার বাড়ির উপর নজর রাখতে শুরু করে। তার আগে শুধুমাত্র একজন তার বাড়ির উপর নজর রাখতে শুরু করেছিল। আসলে তিনি যখন আমার কাছে আসেন তখন তিনি বারবার সাবধানবাণী এই কথাটা বলেছিলেন। হুমকি এবং সাবধানবাণী দুটোই অনুমান করেছিলেন। তাই সেক্ষেত্রে কেসটা সাজাতে গেলে দুজনকে রাখা দরকার। তিনি আমার কাছে এটা তুলে ধরতে চাইছিলেন যে কেউ তার ক্ষতি করতে চাইছে, আর যে ক্ষতি করতে চাইছে সে আসলে দীনেশ হালদার। তাই হালদারের ঠিকানা এবং অফিস ঘর সব কিছুই তিনি আমার কাছে খুলে বলেন, যাতে আমি সেখানে গিয়ে খোঁজ খবর নিলে জানতে পারি যে দীনেশ হালদার ব্যবসা থেকে অনাদিবাবুকে সরিয়ে দিতে চাইছেন। আর সেটা জানতে পারলে আমার সন্দেহ দীনেশ হালদারের দিকেই যাবে। পরিকল্পনাটা তিনি ভালোই করেছিলেন, কিন্তু ওই চুক্তিপত্রটা দেখেই আমার সামান্য কেমন যেন সন্দেহ হয়েছিল। আর তারপর উমেশ চক্রবর্তীর ব্যাপারে খবর নিয়ে আমি জানতে পারি অনাদিবাবুর আগের কাজের জায়গায় উমেশ চক্রবর্তীও ছিলেন। তারপরে অনাদিবাবু আর উমেশ চক্রবর্তীর একটু বিশেষ মেলামেশা ছিল। এই সমস্ত কিছু আর দীনেশ হালদারের অনাদিবাবুর ব্যাপারে উদাসীনতা, এই সমস্ত কিছু আমার একটা সন্দেহ তৈরি করে দেয়। আর তারপর ওই কালো চাদরে ঢাকা লোকটাকে ধরার পরে আমার কাছে গোটা ব্যাপারটা কেমন যেন পরিষ্কার হয়ে যায়। সেই লোকটা আমায় বলে আসলে অনাদিবাবুর কোনো একটা বিপদ রয়েছে, তাই সে সাবধান করে দিতে চাইছেন, কিন্তু সেই বিপদটা কার কাছ থেকে আছে সে ব্যাপারে কিছুই জানেন না। ওই অফিস ঘরে দীনেশ হালদারকে কারোর সাথে সে কথা বলতে দেখেছে অনাদিবাবুর ব্যাপারে, আর তখনই তার ব্যাপারটা মনে হয়েছিল। কিন্তু থানায় দীনেশ হালদার যখন ওই লোকটাকে দেখে তখন সে জানায় ওই লোকটা আসলে অনাদিবাবুরই একজন চেনা লোক। তারপর তো বাকি সমস্যাটাই অনুমান, আর বাকিটা ওদের সবার সাথে কথা বলেই বোঝা যাবে। তবে এক্ষেত্রে অপরাধী যে দোষী সেটা হলো শুধুমাত্র ব্যবসায় 2 নম্বরই করার চেষ্টা এবং মিথ্যে অপরাধ তৈরি করে দীনেশ হালদারকে ফাঁসিয়ে ব্যবসা নিজের নামে করে নেওয়া। এ ব্যাপারে আদালত যা বুঝবে তাই করবে। আমার কাছে এখানেই শেষ।
তাহলে এই কেসে তোমার প্রাপ্য কিছুই জুটল না নিখিলেশ। অনাদিবাবু কিন্তু বলেছিলেন তোমায় বঞ্চিত করবেন না, তাহলে তোমায় বঞ্চিত করতেই হলো। হ্যাঁ, সেটা বোধহয় পুরোপুরি হলো না অমরজিৎ। দীনেশ হালদার আমার আসল পরিচয় এবং গোটা কেসের ব্যাপারে জানতে পেরে আমার উপর খুশি হয়েছে। তিনি বলেছেন এই গোটা কেসে আমি যা সময় ব্যয় করেছি কিংবা আমায় যে যে কাজ করতে হয়েছে তার সমস্ত খরচ তিনি আমায় দিয়ে দেবেন। উপরন্তু তাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য এবং তার ব্যবসাটা বাঁচানোর জন্য তিনি আমায় বঞ্চিত করবেন না। আশা করি তার বঞ্চিত না করাটা আর অনাদিবাবুর বঞ্চিত করাটা দুটোই আমি একই ব্যাপার বলে মনে করে নিতে পারব। কথাটা শেষ করে নিখিলেশ মাথার পেছনে একটা হাত দিয়ে ইজি চেয়ারে হেলান দিল। দাসবাবু বলে উঠলেন, আচ্ছা নিখিলেশবাবু, আমায় একটা কথা বলুন তো, আপনার ঠিক কখন সন্দেহ হলো যে এই অনাদিবাবু নামে ভদ্রলোকটি আসল অপরাধী? উমেশ চক্রবর্তীর সাথে যখন আমি কথা বলি তখন তিনি কথায় কথায় তার আগের কাজের জায়গায় অনাদিবাবুর সাথে একটা সম্পর্কের কথা বলে ফেলেছিলেন। সত্যি বলতে উমেশবাবু নিজের ব্যবসাটাই শুধুমাত্র আবার নতুন করে শুরু করতে চাইছিলেন, তাছাড়া তার আর কোনো চাহিদা ছিল না। তবে তিনি আমায় যা বলেছেন তার সমস্ত কিছুই সত্যি। বাকি সমস্ত পরিকল্পনা ছিল অনাদিবাবুর নিজের, তাই সেখান থেকেই আমার সন্দেহ হয়েছিল। আর একটা কথা দাসবাবু, আজ রাতেই অনাদিবাবু আর দীনেশ হালদারের কোম্পানির ওই কারখানায় পাটের চালান হয়ে যাবে। আশা করি এর পরে তারা একসাথে ব্যবসা করতে চাইবে না। দীনেশবাবু একাই সবটা সামলে নিতে পারবেন। তবে অনাদিবাবু আর উমেশ চক্রবর্তীকে বোধহয় আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে হবে, যদি এবার উমেশ চক্রবর্তীর বদলে অনাদিবাবুকে জিদের ঘানি না টানতে হয়। দাসবাবু হেসে উঠলেন। তারপর আমাদের বিদায় জানিয়ে তিনি চলে গেলেন। নিখিলেশ এবারে বলল, অমরজিৎ যাও, তোমার রহস্য উপন্যাসটা নিয়ে এসো একবার, আমি সেটাই শুনে দেখি। আশা করি তোমায় যা যা বলেছিলাম সেই সংযোজনটা তুমি করে নিয়েছো। এবার নতুন করে শোনাও তো। নিখিলেশের কথায় আমি একটু খুশি হয়েই পাশের ঘর থেকে খাতাটা নিয়ে এলাম। তারপর খাতা খুলে পড়তে শুরু করলাম। নিখিলেশ বলল, অমরজিৎ, এই রহস্য উপন্যাসটার নাম কি দিয়েছো? আমি সামান্য হেসে বললাম, অর্থম অনর্থম। বেশ বেশ বেশ, শুরু করো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ ও অনাদিবাবুর ভয়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।